আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত, আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রধান উপদেষ্টার বিবৃতি। দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। জয়পুরহাটে জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান। ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এবং ভৈরবে ধান খেতে ডেট পাচিং পদ্ধতি ব্যবহার করে পোকা দমনে সফল কৃষকরা। ফলন বাড়ার আশা সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত দুজনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা দিয়েছে আদালত। আর রাজসাক্ষী হয়েও সাজা থেকে বাঁচতে পারেনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্টি আসামি পক্ষের। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার এটি প্রথম রায়। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয়। তবু থামানো যায়নি অদম্য তারুণ্যকে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনে রচিত হয় নতুন ইতিহাস। রক্তস্নাত সেই অর্জনের নেপথ্যে ছিল ১৩৩ জন শিশুসহ প্রায় ১৪০০ প্রাণের আত্মত্যাগ। আহত হন কমবেশি ২৫,০০০। ওই সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল ৫টি। ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ৫৪ জন। তবে আসামিপক্ষে ছিল না কোনো সাক্ষী। উল্টো আসামি সাবেক আইজিপি মামুন বনে যান রাজসাক্ষী। ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। সোমবার বেলা ১:৩০টার দিকে জনাকীর্ণ আদালতে শুরু হয় আলোচিত এ মামলার রায় ঘোষণা। ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। ২ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। চিফ প্রসিকিউটর আরও জানান, শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকদের প্রতি একটি বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেটি হলো, কোনো শাসক যদি নিরীহ নিরস্ত্র নাগরিকদের উপর মারণাস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায়, তাহলে তাদের উপর শুধু সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য হবে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ব্যবহার করা হবে ভুক্তভোগীদের কল্যাণে।
আর আইনজীবীরা বলছেন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। তবে রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশ সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তায় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একটা পাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে এ বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি ততদিন আমাদের মনে রাগ যে একটা ইয়ে আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে পৃথক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আদালতের ঐতিহাসিক রায় দেশ বিদেশে প্রতিধ্বনি তুলেছে, প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, 2024 সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই রায় আংশিক হলেও ন্যায় বিচার নিশ্চিত করেছে। ডক্টর ইউনূস বলেন, প্রায় 1400 নিরস্ত্র মানুষকে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো ঘটনা দেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাষ্ট্র নাগরিক সম্পর্কের জন্য গভীর আঘাত ছিল। এই রায়কে বাংলাদেশের জবাবদিহিতা পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সামনে এগোতে হলে আইনি জবাবদিহিতার পাশাপাশি নাগরিকদের আস্থা পুনরুদ্ধার জরুরি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সাহস এবং দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের দায়ে সাজা পেয়েছেন জানিয়ে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব।
শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি লক্ষ্য করেছে নয়াদিল্লি। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলক কাজ করে যাবে দেশটি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সভায় 16 বছর ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। দলের নেতারা আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে এ ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই রায় ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিকে বাস্তব রূপ দিয়েছে এবং দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দলটি। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। জয়পুরহাটে অযত্ন অবহেলায় জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। অনেক কেন্দ্রে চলে মাদক সেবনকারীদের আড্ডা। এতে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। 80 দশকে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দিতে জয়পুরহাটের 32টি ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষি পণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষি পণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন। কিন্তু কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। অফিসটা ময়লার ভাগার হয়ে আছে। এখানে একবারে পরিত্যক্ত অবস্থায় এখানে নিশা পান অনেকেই করে এবং আশেপাশে দুর্গন্ধ ছড়ায়। কোটি কোটি টাকা খরচ করে সরকারি প্রতিষ্ঠানটা করেছে যে কোনো উন্নয়ন নাই। এতে বর্ষার সময় তো এদিক দিয়ে যাওয়াই যায় না, বাচ্চাকে স্কুলে পৌঁছানোই যায় না, 4-5 দিন স্কুল বন্ধ রাখতে হয়। এটার পরিষ্কার হোক, তারা আসে বসুক, আমাদের পরামর্শ দেখ। আমরা এটার খুব ভালোভাবে সংস্কার চাই এবং অফিসাররা এখানে আসে বসুক, আমরা এটা দেখতে চাই। বরাদ্দ পেলে কেন্দ্রগুলো সংস্কার করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। কৃষি সেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করে চালুর দাবি কৃষক ও স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভৈরবের রূপা আমনের ক্ষেতে ডেট পাচিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। পুঁতে রাখা বাঁশের কাঞ্চি এবং গাছের ডালে বিভিন্ন প্রজাতির পাখি বসে ধান ক্ষেতের পোকামাকড় খাচ্ছে। কীটনাশক ব্যবহার না করেই অল্প খরচে এই পদ্ধতিতে নিধন হচ্ছে ধানের ক্ষতিকারক পোকা। তাই কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ডেট পাচিং পদ্ধতি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। নানা প্রজাতির পোকার আক্রমণে প্রতি বছর ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। তাই ভৈরবে আমন ধান ক্ষেতের পোকা দমনে এবার ডেট পার্সিং পদ্ধতি ব্যবহার করেছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই ক্ষেতে ডেট পার্সিং পদ্ধতির ব্যবস্থা করেছেন তারা। ফলে এখন পার্সিং পদ্ধতি পোকা দমন করে সুফল পাচ্ছেন কৃষকরা। কোনো প্রকার বালাইনাশক ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই মিলছে কৃষকদের। জমির মাঝে ঝিংলাকে ফুটি গুপে দিছি, এটা পাখি আয় পাখি সকালে বিকালে বইতাছে, টুকায় খাইলে আর কীটনাশক লাগে না। আমরা আগে কীটনাশক দিতাম, এখন আমরা দিই না, নতুন পদ্ধতি পাইছি, ডালা কুপে দিছি, আমরা অনেক উপকারী পাই, আমরা জমির অনেক ভালো ফসল হয়।
কৃষকরা তাদের আমন ধান ক্ষেতের বিভিন্ন স্থানে বাঁশের কাঞ্চি ও গাছের ডাল পুঁতে দিয়েছেন। এসব বাঁশের কাঞ্চি ও গাছের ডালে নানা ধরনের পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে এবং পাখি ওই পার্সিংয়ে বসে ক্ষণিক সময়ের বিশ্রামও নিচ্ছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাচ্ছে বলে জানান কৃষকরা। পোকাগুলো করে কি ধানের হিজা গিয়া গুড়িত গিয়া কাটতে দেয়, পরে হিজাগুলা মরে যায়। ওখানে জানতে পারলাম যে পাখি এই জানগার মাঝে বসলে পোকামাকড় খায়ালা। জিংলা কুপ্তা দিলে যে এইরকম উপকার হয়, এখন কৃষি অফিসারের পরামর্শ আমরা জিংলা কুপ্তা দিই জমিতে, এখন পোকামাকড় জমি সব খায়ালা পাখিরা অনেক খুব আমরা লাভবান। কৃষকদের কাছে পোকা দমনের পার্সিং পদ্ধতি ব্যবহার দিন দিন ব্যাপক সাড়া ফেলেছে। এটা পরিবেশ বান্ধব এবং ব্যবহারের জমিতে এর মাধ্যমে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমবে বলে আশা কৃষি বিভাগের। কীটনাশক ছাড়া আমরা যদি পার্চিং এর মাধ্যমে করি তাহলে সে একটা মাজরা পোকা থেকে প্রায় 200 থেকে 250 মত খুব মানে এটা টাকা বা কম খরচে সেটা করা যায় এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব। চলতি মৌসুমে ভৈরব উপজেলায় ৯,৫৬০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবের সমর্থন দিয়েছে জাতিসংঘ। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 13টি সদস্য দেশ। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর বিরোধিতা করেনি কোনো দেশ, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা রয়েছে। এবার খেলার খবর। এশিয়া কাপ রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তান এ দলকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ এ দল। কাতারের দোহায় টি-20 ফরম্যাটের এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 35 রানে 5 উইকেটে হারানো আফগানরা মাত্র 78 রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন দারুইশ রাসুলি। বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচ সেরা রিপন মণ্ডল 10 রানে 3 উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান। জবাবে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান 10 রানে আউট হন। 24 রানে 2 উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের 55 রানের অবিচ্ছিন্ন জুটিতে 2 উইকেটে 79 রান তুলে 39 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। জাওয়াদ 24 এবং অঙ্কন 27 রানে অপরাজিত থাকেন। এতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের মর্যাদাপূর্ণ ম্যাচে আজ রাতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচ শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুদেশের ফুটবল মর্যাদা এবং ভবিষ্যতের প্রতিযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উভয় দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। জামাল ভুঁইয়ার সাথে হামজা চৌধুরী এবং শামিত সোমদের মতো প্রবাসী ফুটবলার নিয়ে ভারতের পক্ষে জয়ের ছক কষছে লাল সবুজের দল। আর ভারত চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। ইউরোপিয়ান অঞ্চল বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্ব চলছে এখন। স্লোভাকিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানি। লিথুনিয়াকে 4-0 গোলে পরাজিত করে জার্মানদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস। এর আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ক্রোয়েশিয়া 3-2 গোলে হারিয়েছে মন্টিনেগ্রোসকে। পরাগ আরমানের রিপোর্ট। এই গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পেতে রেডবুল এরেনায় হার এড়ালেই চলত জার্মানদের। 2 মাস আগে স্লোভাকিয়ার মাঠে হেরেছিল জুলিয়ান নাগেলসম্যানের দল। নিজেদের মাঠে এবার তারা স্লোভাকিয়ার জালে গোল উৎসবে মেতে ওঠে। তাতে নিক ওল্টেমেট, সার্জ গিনাব্রি এবং লেরয় সানের কল্যাণে প্রথমার্ধেই 4-0 গোলে লিড নেয় জার্মানরা। শেষ পর্যন্ত 6-0 গোলের বড় জয় পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পায় জার্মানি, আর 12 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলবে স্লোভাকিয়া।
2 মাস আগে লিথুনিয়ার মাঠে প্রবল চাপের মুখে পড়েও 5 ম্যাচের থ্রিলার জিতেছিল নেদারল্যান্ডস। নিজেদের মাঠ ইউএন ক্রুফ অ্যারেনায় প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ডাচরা। ছেলে খেলা করেছে লিথুনিয়াকে নিয়ে। 16 মিনিটে তিজানি রেইডার্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনাল্ড কুম্যানের দল। কোডি গাকপু, জাভি সিমন্স এবং দানিয়েল মালেন গোল করলে পুরো 3 পয়েন্টে মাঠ ছাড়ে ডাচরা। 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। আগের ম্যাচে ফারো আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচটি ছিল মর্যাদার, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার। এমন ম্যাচে খেলার 17 মিনিটেই 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে জ্লাটকো ডালিচের দল। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটেনি, জয় পায় তারা 3-2 গোলে। তাতে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে এল গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে পা রাখে ক্রোয়েশিয়া। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত, আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রধান উপদেষ্টার বিবৃতি। দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। জয়পুরহাটে জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান। ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এবং ভৈরবে ধান খেতে ডেট পার্চিং পদ্ধতি ব্যবহার করে পোকা দমনের সফল কৃষকরা, ফলন বাড়ার আশা সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।